আচ্ছা, পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল এ নামটা শুনলেই কি স্কুলের সেই রসায়ন ক্লাসের কথা মনে পড়ে? মনে হয় এটা বুঝি বিজ্ঞানীদের জন্য বানানো খুব জটিল একটা চার্ট। যদি তাই হয় তাহলে আজকের পর ধারণাটা একদম বদলে যাবে। কারণ এটা শুধু একটা চার্ট না, এটা হলো মহাবিশ্বের সব উপাদানকে চেনার একটা অসাধারণ ম্যাপ, একটা গল্পের বই। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, এই যে আমাদের চারপাশে এত কিছু, এই বিশাল মহাবিশ্বের সব মৌলিক উপাদানকে একটা মাত্র ছকে সাজিয়ে ফেলাটা কতটা কঠিন একটা কাজ ছিল? কিভাবেই বা এটা সম্ভব হলো? চলুন আজ সেই আবিষ্কারের রোমাঞ্চকর গল্পটাই শোনা যাক। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। একটা সময় ছিল যখন মৌলগুলোকে সবাই এলোমেলো আর বিশৃঙ্খল বলেই জানত। সেখান থেকে বিজ্ঞানীরা কিভাবে এই সুন্দর গোছানো সারণীটা তৈরি করলেন, সেই ইতিহাসটা কিন্তু যে কোনো গোয়েন্দা গল্পের চেয়ে কম রোমাঞ্চকর না। এই জার্নিটা কিন্তু একদিনে হয়নি। প্রথমে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বা নিউল্যান্ডসের অষ্টক সূত্রের মতো কিছু চেষ্টা হয়েছিল। এরপর এলেন আসল নায়ক, দিমিত্রি মেন্ডেলিভ। উনিই প্রথম পারমাণবিক ভর দিয়ে মৌলগুলোকে সাজিয়ে এই সারণীর ভিত্তিটা তৈরি করেন। কিন্তু আসল যে নিখুঁত রূপ সেটা দিয়েছিলেন হেনরি মোসলে, যখন তিনি পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার ব্যবহার করলেন। আর এটাই হল আধুনিক পর্যায় সারণীর মূল মন্ত্র। মানে মৌলগুলোর সব ভৌত আর রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। বলতে পারেন একটা মৌলের আসল পরিচয় হল তার প্রোটন সংখ্যা। এটাই তাই ইউনিক ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, ইতিহাস তো জানা হলো, এবার চলুন এই অসাধারণ ম্যাপটা কিভাবে পড়তে হয় সেটা একটু দেখে নিই। এটাকে একটা শহরের ম্যাপের মতো ভাবতে পারেন, যেখানে প্রত্যেকটা মৌলের একটা নির্দিষ্ট ঠিকানা আছে, আর সেই ঠিকানা জানলেই তার সব রহস্য জানা সম্ভব। এখন পর্যন্ত আমাদের এই ম্যাপে জায়গা পেয়েছে মোট ১১৮টা মৌল। কিছু প্রকৃতিতে পাওয়া যায় আর কিছু বিজ্ঞানীরা ল্যাবে তৈরি করেছেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আমাদের এই মানব শরীরে কিন্তু প্রায় ৬০টার মতো মৌল আছে যারা এই সারণীরই অংশ। সারণীর দিকে তাকালে দেখবেন পাশাপাশি কিছু সারি আছে, তাই না? এগুলোই হলো পিরিয়ড বা পর্যায়। মোট ৭টা পর্যায় আছে। এটাকে অনেকটা বহুতল বাড়ির মতো ভাবতে পারেন, যেখানে পর্যায় নম্বরটাই বলে দেয় ওই পরমাণুর কটা তলা বা ইলেকট্রন শেল আছে। আর ওপর থেকে নিচে যে লম্বা লম্বা কলামগুলো দেখছেন, ওগুলো হলো গ্রুপ, মোট ১৮টা। আর এখানেই আসল মজাটা। একই গ্রুপের মৌলগুলো হলো একদম এক পরিবারের মতো। তাদের সবার বাইরের শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা একই থাকে, তাই তাদের আচার-আচরণ মানে রাসায়নিক ধর্মও প্রায় একই রকম হয়। পুরো শহরটাকে যেমন আমরা বিভিন্ন পাড়া বা এলাকায় ভাগ করি, ঠিক তেমনি পর্যায় সারণীটাকেও ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে ৪টা ব্লকে ভাগ করা হয়েছে। এগুলো হলো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। প্রত্যেকটা ব্লকের মৌলদের আবার নিজস্ব কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। এই ম্যাপটা যে এত কাজের, তার সবচেয়ে বড় কারণ হলো এর কিছু প্রেডিক্টেবল প্যাটার্ন বা পর্যায়বৃত্ত ধর্ম। মানে এই ম্যাপের ওপর দিয়ে যেন একটা নির্দিষ্ট আবহাওয়া বয়ে চলে, যা দেখে আগে থেকেই বলে দেয়া যায় কোন মৌল কেমন আচরণ করবে। যেমন ধরুন অ্যাটমিক রেডিয়াস বা পরমাণুর সাইজ। সাধারণত যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হতে থাকে, কারণ নিউক্লিয়াসের চার্জ বাড়ে আর ও ইলেকট্রনগুলোকে আরও জোরে নিজের দিকে টানে। আবার উপর থেকে নিচে নামলে কি হয়? একটা করে নতুন তলা বা শেল যোগ হয়, তাই পরমাণুগুলো বড় হতে থাকে। সহজ, তাই না? এবার আসা যাক পাওয়ারের খেলায়। আয়নীকরণ শক্তি আর তড়িৎ ঋণাত্মকতা, এই দুটো ধর্মই সাধারণত পর্যায় বরাবর বাম থেকে ডানে বাড়ে আর গ্রুপ বরাবর ওপর থেকে নিচে কমে। মানে ইলেকট্রন ধরে রাখার বা অন্য কারো কাছ থেকে ইলেকট্রন কেড়ে নেওয়ার ক্ষমতা। আর এই খেলায় আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হলো ফ্লোরিন। যে কোনো গল্পের মতো এখানেও কিছু হিরো আছে, আর আছে কিছু ব্যতিক্রমী চরিত্র যারা সবসময় নিয়ম মানতে চায় না। চলুন এবার এই সারণীর কিছু বিখ্যাত পরিবার আর নিয়ম ভাঙা সদস্যদের সাথে পরিচিত হওয়া যাক। এই ব্যতিক্রমগুলোই কিন্তু রসায়নকে আরও আকর্ষণীয় করে তোলে। এখানে ৩টে বিখ্যাত পরিবার হল গ্রুপ 1-এর ক্ষার ধাতু। এরা হলো চরম দানবীর, সবসময় ইলেকট্রন দান করার জন্য প্রস্তুত। গ্রুপ 17-এর হ্যালোজেনরা ঠিক তার উল্টো, এরা ইলেকট্রন গ্রহণ করতে ওস্তাদ। আর শেষে আছে গ্রুপ 18-এর নিষ্ক্রিয় গ্যাস। এরা হলো অভিজাত, নিজেরা নিজেদের নিয়ে থাকতেই ভালোবাসে, কারোর সাথে সহজে বিক্রিয়া করে না। সারণীর ঠিক মাঝখানে যে বিশাল অংশটা, মানে ডি ব্লকের সন্ধিগত মৌলগুলো, ওরাই হলো আসল কর্মবীর বা ওয়ার্ক হর্স। রঙিন যৌগ তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসাবে কাজ করা পর্যন্ত শিল্পক্ষেত্রে এদের অবদান অনেক। তবে এই সারণীর সবচেয়ে বড় রহস্যময় চরিত্র হল হাইড্রোজেন।
ওকে রোগ এলিমেন্ট বা দুষ্টু মৌল বলা হয়, কারণ ওর কোনো নির্দিষ্ট পরিবার নেই। ও কখনো গ্রুপ 1-এর খাট ধাতুর মতো একটা ইলেকট্রন ছেড়ে দেয়, আবার কখনো গ্রুপ 17-এর হ্যালোজেনের মতো একটা ইলেকট্রন গ্রহণ করে। এই দ্বৈত আচরণই ওকে সবার থেকে আলাদা করে তুলেছে। আর আমি যে নিয়ম ভাঙার কথা বলছিলাম তার কিছু দারুণ উদাহরণও আছে। যেমন নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি তার পাশের মৌল অক্সিজেনের চেয়েও বেশি, কারণ তার অর্ধপূর্ণ অরবিটালটা খুব স্থিতিশীল। আবার দেখুন, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়েও বেশি, কারণ ফ্লোরিনের আকার ছোট হওয়ায় নতুন ইলেকট্রনের জন্য জায়গা করাটা একটু কঠিন হয়ে যায়। তো চলুন শেষ করার আগে কিছু কুইক ফ্যাক্টস জেনে নেওয়া যাক। সবচেয়ে লম্বা পর্যায় হল 6 নম্বর। সবচেয়ে ছোট পরমাণু হিলিয়াম, আর সবচেয়ে বড় ফ্রান্সিয়াম। সাধারণ তাপমাত্রায় তরল ধাতু হল পারদ, আর তরল অধাতু ব্রোমিন। আর ইলেকট্রনের প্রতি সবচেয়ে বেশি লোভ কার? অবশ্যই ফ্লোরিনের। বিজ্ঞানীরা কিন্তু থেমে নেই। ল্যাবে এখনও নতুন নতুন মৌল তৈরি হচ্ছে, সারণীটা একটু একটু করে বড় হচ্ছে। তো ভাবুন তো, আজ থেকে 100 বছর পর এই অসাধারণ রাসায়নিক ম্যাপটা দেখতে কেমন হবে? এর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? এই প্রশ্নটাই না হয় আজকের জন্য তোলা রইল।